থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতেই সেনাবাহিনীর উত্থানটা খুব বেশি হয়। চীনও ভালো ইনভেস্ট করছে পাকিস্তানে। ভারতের ইতিহাসে কিন্তু কোনো সামরিক উত্থান নাই। ৭১-এ যে আমাদের স্বাধীনতা যুদ্ধ, সেখানে কিন্তু চীন পাকিস্তানের পক্ষে, চীন অনেক পরে আপনার বাংলাদেশের স্বীকৃতি দেয়। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ শোজের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিও রয়েছেন হাট টিভির বার্তা সম্পাদক আখতার হোসেন। আখতার ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে স্বাগত। প্রথমে পাকিস্তানের বিষয়টা একটা গুজব গত সপ্তাহখানেক ধরে প্রচুর মিডিয়াতে, পাকিস্তানের মিডিয়া এবং বিশ্ব মিডিয়াও আসছে। সেটা হচ্ছে আপনার পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারিকে সরিয়ে সেনাপ্রধান হবেন প্রেসিডেন্ট, এই ধরনের একটা গুজব। পরবর্তীতে অবশ্য গুজব খণ্ডন হয়েছে। পাকিস্তানের যে পলিটিক্যাল ইতিহাস, এটা ছোট্ট করে দর্শকদের যদি জানান। আসলে ইতালির একজন দার্শনিক আছেন, তার নাম হচ্ছে অ্যান্তোনিও গ্রামসি। জি। ইতালিতে যখন ফ্যাসিবাদের উত্থান হয়, তখন গ্রামসি অবাক হয়ে গিয়েছিলেন যে ইতালির মতো একটা জাগ্রত দেশ, সভ্য দেশ, সভ্য দেশ, যেখানে রেনেসাঁস হয়েছে, মানুষের জাগরণ হয়েছে, সেখানে কিভাবে ফ্যাসিবাদের উত্থান হলো। তো ওনাকে জেলে নেওয়া হয়েছিল, মুসলিম তাকে জেলে দিয়েছিল, এবং জেলে বসে উনি প্রিজনস নোটবুক, যেটা থাকে ওখানে, বিশাল বই, প্রায় 2000 পৃষ্ঠার মতো, 12 বেশি হতে পারে। তো সেখানে উনি বলেছেন যে আসলে ওই রাষ্ট্রের যিনি শাসক, যে উনি তখন ওই রাষ্ট্রীয় ব্যবস্থাকে দুইটা ভাগে ভাগ করেছেন। আচ্ছা। একটা পলিটিক্যাল সোসাইটি আর একটা হলো সিভিল সোসাইটি। উনি পলিটিক্যাল সোসাইটি বলতে বুঝিয়েছেন যে সরকার, তারপর হলো সেনাবাহিনী, পুলিশ, আর সিভিল সোসাইটিতে বাইরে যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। জি। তো এখন পলিটিক্যাল সোসাইটিতে সেনাবাহিনী, পুলিশ, এগুলোর উপর ভর করে সরকার ক্ষমতায় থাকে এবং থাকতে চায়। এবং তিনি এই দুটি সোসাইটি, পলিটিক্যাল এবং সিভিল সোসাইটির বর্ণনা করতে গিয়ে বলেছেন যে আসলে সরকার যে পুলিশ এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে যে দেশ চালাচ্ছে, এটা হলো একটা কোয়ারশন পদ্ধতি, এটা বল প্রয়োগের মাধ্যমে। এবং আরেকটা আছে যে কালচারাল, মানে হেজমনির মধ্য দিয়েও তারা সম্মতি আদায় করে সরকার সবসময়। এখন পাকিস্তানের যে ইতিহাস, যে সেনাবাহিনীর কথা বললাম, পলিটিক্যাল সোসাইটির মধ্যে সেনাবাহিনী পড়ে, তো পাকিস্তান শব্দ উচ্চারিত হলে কিন্তু সবার চোখের সামনে এসে পড়ে সেনাবাহিনী। রাইট। এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা আগে পড়েছিলাম যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতেই সেনাবাহিনীর উত্থানটা খুব বেশি হয়। উন্নত বিশ্বে কিন্তু আপনার সেনাবাহিনীর আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করা শোনা যায় না, ইতিহাসটা খুব কম। তো এখন পাকিস্তানের আপনি যদি দেখেন যে ইতিহাস ঘাটলে সেই আপনার যখন ওই ৭১-এ যুদ্ধ হয়েছিল, তখনও তার আগে ৪৭-এর পর থেকে মূলত ৫ জন না ৬ জন বোধ হয় সেনাপ্রধান, শাসক হিসেবে তারা দেশ শাসন করেছে। সেই আইয়ুব খান, ফিল্ড মার্শাল আইয়ুব খান, উনিও ছিলেন শাসক, সেনাপ্রধান থেকে শাসক হন। তারপর ইয়াহিয়া খান, তারপর পারভেজ মোশাররফ, জেনারেল পারভেজ মোশাররফ, তারপর জিয়াউল হক, এর আগে জিয়াউল হক। এখন তো তারই ধারাবাহিকতায় এখন শোনা যাচ্ছে যে মুনির সাহেব, যিনি এখন সেনাপ্রধান, আসিফ মুনির শাসক হতে যাচ্ছেন বা হতে চলেছেন, সেটা নানা বিশ্ব মিডিয়ায়। তার আগে তিনি দেখা করেছেন ট্রাম্পের সঙ্গে, ট্রাম্পের বিশেষ আমন্ত্রণে উনি ওয়াশিংটন। যেটা হচ্ছে পাশ্চাত্য, বিশেষ করে আমেরিকা, আপনি জানেন যে এখন অন্যতম একজন একটা সেরা শক্তি। তো এই আপনি যদি যেসব দেশের সেনা শাসন এসছে সেই ইতিহাসগুলো ঘাটে দেখবেন যে এই পাশ্চাত্য শক্তির নেতৃত্ব দানকারী আমেরিকা সবসময় এটা পৃষ্ঠপোষক করে থাকে। আমরা আগে তো জানতাম যে পৃথিবী দুভাগে বিভক্ত ছিল, সোভিয়েত ইউনিয়ন একটা, আরেকটা হলো যে আমেরিকার নেতৃত্বে একটা ব্লক ছিল, ভারসাম্য ছিল তখন। সোভিয়েত ইউনিয়ন সবসময় একটা সমাজতন্ত্র হারা, একটা দ্বারা নিভৃত মানুষের পক্ষে দাঁড়ানো এবং গণতন্ত্রের ভেতর দিয়ে সমাজতন্ত্র উত্তরণ, ওই এগুলো চিন্তাগুলো তাদের মধ্যে ছিল। কিন্তু তার বিপরীত হচ্ছে আপনার এই পাশ্চাত্যকালের যে দেশগুলো আছে, সেগুলো আবার
যেগুলো মিলিটারিজম, যেটাকে সামরিকবাদ, সেই দিক দিয়ে তারা আপনার পুঁজিবাদ সামরিকবাদ যায় ওইগুলো, হ্যাঁ, তো এইদিকে তাদের পৃষ্ঠপোষকতা খুব বেশি। আপনি আলেনদের মতো, সেই চিলির আলেনদের মতো লোককে মেরে ফেলছিল, হ্যাঁ, এবং সেখানে পরে সেনা শাসকদের উত্থান, এবং আমাদের এই বাংলাদেশেও দেখেন আপনি 75-এ যে বঙ্গবন্ধুকে হত্যার পর সেই সামরিকতন্ত্রের উত্থান, তো এগুলো সারা বিশ্বব্যাপী আছে। এখন পাকিস্তান তার বাইরে বাইরে নয় বলবো না, এখানে আসলে সাউথ এশিয়ার অনেক মানে ডেভেলপমেন্ট আছে বিভিন্ন রাষ্ট্রের, কিন্তু এই পাকিস্তানি দেখা যায় যে সেখানে আপনার সিভিল সোসাইটি যখন ব্যর্থ হয় তখনই কিন্তু সামরিকতন্ত্রের উত্থান ঘটে, মাথাচাড়া দিয়ে ওঠে। বিষয়টা স্পষ্ট হয়ে যাবেন যদি ইন দ্য লাইন অফ ফায়ার, যেটা পারভেজ মোশাররফের যে একটা বই লেখা, যে আগুনের মুখে পাকিস্তান, ইন দ্য লাইন অফ ফায়ার, মানে আগুনের পথে বা আগুনের মুখোমুখি যেভাবে বলে না কেন, সেখানে কিন্তু উনি স্পষ্ট করে বলেছেন যে উনিও কিন্তু আপনার নওয়াজ শরীফের মতো একজন নির্বাচিত ইলেক্টেড নেতাকে মানে পদচ্যুত করে ক্ষমতা এসেছিলেন। তো সেখানে এটা আপনি শুরুতেই বলছিলেন যে এই ওখানে নির্বাচিত সরকার কখনো 2 বছর 3 বছর বেশি থাকতে পারে না, কোটা পূর্ণ করতে পারে না তারা। এটা পাকিস্তানের জন্য একটা মানে কলঙ্কজনক, দুর্ভাগ্য, এবং বারবার মার খায় এবং মার খেয়ে সামরিকতন্ত্র সামনে চলে আসে। একটা কোশ্চেন আপনি দিয়ে তারপরে শেষ করবেন। এখন পাকিস্তানি সেনাবাহিনীকে বলা হয় কর্পোরেট একটা সংস্থা, তারা সব ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করতে, শিল্প কারখানায় তারা উৎপাদন করছে, তারা পেন্সিল উৎপাদন করে, অথচ তাদের কাজ তো ক্যান্টনমেন্টে এবং বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার দেশকে, এবং জাতিসংঘের বিভিন্ন মিশনে স্বাভাবিকভাবে অন্য 10টা দেশে যেভাবে চলে সেভাবে থাকা উচিত। কিন্তু তারা এই যে আপনি বললেন তাদের যে সেনাবাহিনীর যে চর্চা, মানে সেনা ক্যাম্পের বাইরে এসে সে চর্চার অংশ, এখন তারা পরিপূর্ণ একটা কর্পোরেট কোম্পানি হিসাবে, এটা নিয়ে কিছুটা বলেন তো দর্শকদের। না, সামরিকতন্ত্রের উত্থান কখন হয়? যখন আপনার রাজনৈতিক শক্তির মানে ভিত্তি যদি দুর্বল থাকে। পাকিস্তানের যে রাজনৈতিক যে বিভক্তি, এবং তারা কিন্তু কখনো সমস্ত রাজনৈতিক শক্তি কখনো জাতীয় ইস্যুতে এক হতে পারে না, এটা দুর্ভাগ্যজনক। তাদের ইমরান খানের তাহরিক ইনসাফ একরকম, তাই না? তারপর মুসলিম লীগ নওয়াজ তাদের চরিত্র একরকম, পিপিপি যেটা পিপি একরকম, জারদারির পার্টির একরকম। তো ফলে এই যে দ্বিধা বিভক্ত, এর ফলে কিন্তু এই সামরিকতন্ত্র সেখানে সুযোগ নাই। এবং আপনি দেখেন ভারতে কিন্তু আর বিপরীত চিত্র, ভারতের ইতিহাসে কিন্তু কোনো সামরিক উত্থান নাই, তন্ত্রের মানে উত্থান নেই। এবং অথচ অনেক বড় বড় ঘটনা ঘটেছিল যেখানে সামরিক আসতে পারত সেই 47 সালের পর থেকেই। কারণ জওহরলাল নেহরু উনি যে রাষ্ট্রীয় যে ফরম্যাট কনস্টিটিউশন যেভাবে উনি তৈরি করে গেছেন, সেভাবে কিন্তু তার দেশ চলছে। এবং সেখানে বিভিন্ন রাষ্ট্র ইস্যুতে এবং সার্বভৌম ইস্যুতে কিন্তু সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো এক হয়ে যায় এবং তারা বসে সিদ্ধান্ত নেয়। পেহেলগাম ইস্যু নিয়ে আপনার মনে আছে, দর্শকদের মনে আছে, পেহেলগাম ইস্যু নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে একটা খণ্ডকালীন যুদ্ধ হয়েছিল 4 দিন ব্যাপী। দুই পক্ষ থেকে হামলা প্রতি হামলা, ক্ষয়ক্ষতি দুই দলেরই হয়েছিল, দুই দেশেরই এখানে বলবো। এবং ভারত অনেক পরে অনেক কিছু স্বীকার করেছে টেকনিক্যালি কারণে, পাকিস্তানে বলছে। তা যে কথাটা উঠে আসছে এখানে চীনের একটা অংশীদারিত্বের কথা। আপনি জানেন যে চীন ভারত সম্পর্ক সবসময় একটা বৈরী সম্পর্ক থাকে, আর আপনার পাকিস্তানের সাথেও বৈরতার সম্পর্ক, মাঝে মাঝে সম্পর্ক উন্নয়ন হয় ভারতে, কিন্তু বিজেপি সরকার আসার পর বা ওখানে ক্ষমতা পরিবর্তনে পাকিস্তানে এই সম্পর্কটা এখন একদম কংক্রিট, শক্ত, শীতল হয়ে গেছে এখন, মানে এটা ভাঙার করে বেরিয়ে নেয়। সেই সুযোগে চীনও ভালো ইনভেস্ট করছে পাকিস্তানে। এখন কথা হচ্ছে ভারত বারবার একটা অভিযোগ করে আসছে যে চীন সবসময় ইসলামাবাদকে গোয়েন্দা তথ্য দেয় ভারতের বিরুদ্ধে, এই এলিগেশনটা দিচ্ছে। এলিগেশনের বিরুদ্ধে আবার আসিফ মুনির উনি আবার বলছেন যে এই ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এই নিয়ে সংক্ষিপ্ত একটু দর্শকদের জানান প্লিজ। না, এটা তো একটা ঐতিহাসিক সত্য যে পাকিস্তানের সঙ্গে চীনের যে বন্ধুত্ব সেটা অবিচ্ছেদ্য। আমরা সেই ইতিহাসও জেনেছি। 71 আমার জন্ম হয়েছে, তখন তার পরবর্তী যে ইতিহাস আমরা শুনেছি যে, এবং ইতিহাস প্রমাণ হয়েছে যে 71 যে আমাদের স্বাধীনতা যুদ্ধ, সেখানে কিন্তু চীন পাকিস্তানের পক্ষে, চীন অনেক পরে আপনার এবং বাংলাদেশের স্বীকৃতি দেয়। হ্যাঁ, সেই সম্পর্ক কিন্তু তাদের সেই কোনো বিচ্যুত ঘটেনি।
সেটা কিন্তু এখনও আছে। এখন ভারত যে উদ্বিগ্ন দেখিয়েছে, এটা ভারত তো জানে যে তাদের যে সম্পর্কের কথা এবং তাদের যে অস্ত্র কেনা থেকে শুরু করে তাদের বিভিন্ন বিষয়ে তারা চীনের সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্ক রেখেছে এবং তার ভিত্তিতেই তারা বিভিন্ন যে গ্লোবাল যে রাজনীতি এবং আভ্যন্তরীণ যে রাজনীতি সব কিছুতেই তারা চীনের পরামর্শ নিয়ে করে। এটা একাধিক প্রমাণ, একাধিক রিপোর্টে এগুলো উঠে এসেছে। এখন আপনি যেটা বললেন যে সামরিকতন্ত্রের সঙ্গে ওই যে ইন্টারন্যাশনাল যে রিলেশনের বিষয়টি, আপনি দেখেন এই যে রোহিঙ্গাতে কিন্তু আপনার যে বান্নাতে যেটা যে ঘটনা ঘটছে, সেখানে কিন্তু চীনের একটা অবিচ্ছেদ্য প্রভাব রয়েছে। এবং এই দক্ষিণ এশিয়াতে পাকিস্তান এবং এই ইয়েদের এই বার্মার সঙ্গে এবং শ্রীলঙ্কার সঙ্গেও চীনের যে সম্পর্ক, সেটা একটা দক্ষিণ এশিয়া তাদের প্রভুত্ব বিস্তার করার জন্য এই সম্পর্কগুলো রাখে। তবে সবচেয়ে নিবিড় সম্পর্ক আপনি ঠিকই বলেছেন পাকিস্তানের সঙ্গে, কারণ আপনি জানেন যে চীন একটি সুপার পাওয়ার হতে যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে ইন্ডিয়া পাকিস্তানের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করলাম, তার মধ্যে যুক্তরাষ্ট্র প্রসঙ্গ এসেছে চীনের প্রসঙ্গ। তো আমাদের এখানে আপনার যদি কোনো বিষয় জানতে চান, আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব এখানে তথ্যবহুল চিত্রটা আপনাদের সামনে তুলে ধরতে। আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরেকটি কথা, করোনা, ডেঙ্গু দুটোই বাড়ছে। আপনার চারপাশ পরিষ্কার রাখবেন, নিজে সাবধানে হবেন, আরেকজনকে সাবধান করবেন এবং বাইরে বার হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। তো তবে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে। ধন্যবাদ। দর্শক, আপনাদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।